নতুনের জয়গানে ১৪৩৩ বরণ বৈশাখী শোভাযাত্রায় নানা বয়সী মানুষের ঢল। রমনার বটমূলে সুরের মূর্ছনায় নতুন বছরকে আবাহন, দেশ জুড়ে নানা আয়োজন। বছরের প্রথম দিনে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধনে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী। প্রথম পর্যায়ে পাবেন ২০,০০০-এর বেশি চাষি, মিলবে সার, বীজ ও ঋণ সহ নানা সুবিধা। কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ঘটনাস্থলেই প্রাণ গেল ৭ জনের, আহত আরও ৬ জন। দিনাজপুর থেকে চাল নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে দুর্ঘটনা। জ্বালানি তেলের হিসেব রাখতে কেন্দ্রীয় ব্যবস্থাপনা পদ্ধতি তৈরি, গাড়ির লাইসেন্স নম্বর দিয়ে করতে হবে নিবন্ধন, সহজে বিপণন ব্যবস্থা নিশ্চিত হবে বলছেন প্রযুক্তিবিদ। এবং চুক্তির জন্য মরিয়া ইরান, দাবি ট্রাম্পের। হরমুজ প্রণালীতে অবরোধ ভাঙলে তেহরানের আক্রমণকারী জাহাজ ধ্বংসের হুমকি, প্রতিরোধের ঘোষণা আইআরজিসির। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। নতুনের জয়গানে বরণ করা হলো বাংলা ১৪৩৩ সালকে। বর্ষবরণের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। ৫ মোটিফে সাজানো হয় এবারের বৈশাখী শোভাযাত্রা। বাংলা নববর্ষকে বরণ করতে লোকজ ঐতিহ্য ও প্রতীকের মেলবন্ধনে তুলে ধরা হয় মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়ার মোটিফ। নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্য নিয়ে সকাল ৯টার পর চারুকলা অনুষদের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ABM ওবায়দুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকদের মতে শোভাযাত্রার মাধ্যমে ঐক্য, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চেতনার বার্তা তুলে ধরা হয়েছে। চারুকলা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শাহবাগ, রাজু ভাস্কর্য, TSC ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে গিয়ে আবার চারুকলা অনুষদে এসে শেষ হওয়ার কথা। এবারে পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয় এলাকায় মুখোশ পরা নিষিদ্ধ, তাই চারুকলা অনুষদে প্রস্তুত করা মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করতে দেখা যায় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী সামদানি প্রত্যয় ও রৌনক নিয়ন্তা। সরাসরি প্রথমে যাচ্ছি সামদানির কাছে। বৈশাখী শোভাযাত্রা এই মুহূর্তে চারুকলা অনুষদ থেকে শাহবাগ চত্বর হয়ে, দোয়েল চত্বর হয়ে, TSC ঘুরে আবারও চারুকলা অনুষদের সামনে এসে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৈশাখী শোভাযাত্রা কিন্তু শেষ হলো মাত্র। প্রাণের বৈশাখের অন্যতম মূল আকর্ষণ এই বৈশাখী শোভাযাত্রা এই মাত্র চারুকলা অনুষদের সামনে এসে আনুষ্ঠানিকভাবে বৈশাখী শোভাযাত্রা তার সমাপ্তি টানলো এবং এর মধ্য দিয়ে বৈশাখের অন্যতম প্রধান আকর্ষণটির ইতি ঘটলেও এখানে কিন্তু উৎসবমুখর আমেজের ইতি ঘটেনি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রঙে বর্ণে সেজে নারীরা শাড়ি পরে, পুরুষেরা পাঞ্জাবি পরে, কেউ খোপায় ফুল গুজে, কেউ তার সন্তানদেরকে নিয়ে এখানে এসেছেন। এই যে তীব্র দাবদাহ, এই রোদ, এই উত্তাপ সব কিছুকেই আসলে হার মানিয়েছে বৈশাখের আনন্দ। কারণ পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তা, ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। নতুন বছরের আগমন পুরনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। বৈশাখের বর্ষবরণ আমাদের জাতীয় উৎসব, এই একটিমাত্র উৎসব যে উৎসবে গোটা দেশ এক স্রোতের মোহনায় এসে মিলিত হয়। এই পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই অবিচ্ছেদ্য অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটিকে এবার বৈশাখী শোভাযাত্রা নামে ডাকা হচ্ছে। এই শোভাযাত্রায় আজ অংশ নিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। তবে এই শোভাযাত্রায় প্রথম সারিতেই ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি সচিব মফিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য, চারুকলা অনুষদের ডিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিশিষ্ট জনেরা। একই সঙ্গে এখানে একদম সামনেই, শোভাযাত্রাটির সামনেই বেশ চমকপ্রদভাবে বর্ণিল সাজে পুলিশের সুসজ্জিত ঘোড় সাওয়ারের দল ছিলেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকাবাহী শিক্ষার্থীদের দল ছিলেন। এরপর এখানে আমরা আদিবাসীদের একটি বর্ণিল দল দেখেছি। একই সঙ্গে এবার নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান শিরোনামে এই শোভাযাত্রাটিতে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু মোটিফ, যেই মোটিফগুলো আসলে যেভাবে করে আমাদের জাতীয়তা, আমাদের ইতিহাস
ইতিহাস আমাদের ঐতিহ্যকে তুলে ধরে, ঠিক তেমনিভাবে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কিছু সহিংসতার ঘটনার প্রতিবাদ জানাচ্ছে এই মোটিভগুলো। একই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাগম, তাদের হাতে রয়েছে মুখোশ, বিভিন্ন রকমের ভাস্কর্য, চলচ্চিত্র, বিভিন্ন রকম ভাস্কর্য, ছবি, যেগুলো আসলে আমাদের এই বাঙালিয়ানা সংস্কৃতিকে তুলে ধরছে, আমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছে যে সকল জীর্ণতা গ্লানি ভেদ করে আমরা আসলে এগিয়ে যাব নবদিগন্তের পথে, নতুন আলোক সময়ের পথে। একই সঙ্গে আমরা জানাতে চাই, এই শোভাযাত্রা পাকিস্তান আমলে বাঙালি সংস্কৃতির উপর যখন দমনপীড়ন চলছিল, তখন 60-এর দশকে আমাদের এই ঢাকায় পহেলা বৈশাখ উদযাপনের রীতি শুরু হয়। স্বাধীন বাংলাদেশে ধীরে ধীরে পহেলা বৈশাখ জাতীয় উৎসবে পরিণত হয়। এর সঙ্গে যুক্ত হয় শহুরে মেলা, শোভাযাত্রা ও নানা অনুষ্ঠান। পাহাড়ি জনগোষ্ঠী নিজস্ব ঐতিহ্য অনুসারে এই নববর্ষ পালন করেন। বিজু, সাংরাই, বৈশু ইত্যাদি উৎসবের মাধ্যমে তারা নববর্ষ পালন করে থাকেন। আজ আমরা শোভাযাত্রায় দেখতে পেয়েছি যে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা, পাহাড়িরা, তারা কিন্তু এখানে এসেছেন। তারা বর্ণিল সাজে সেজে এই শোভাযাত্রাকে রঙিন করে তুলেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা জানাচ্ছিলেন যে সকল বর্ণ পরিচয় সবকিছুর ঊর্ধ্বে উঠে আদতে আজকের এই আয়োজনটি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন করে দেশ গড়ে তোলার যে অঙ্গীকার, সেই অঙ্গীকারটিকে আবারও স্মরণ করিয়ে দেয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দর্শক, মোটিভগুলো কিন্তু আবারও চারুকলা অনুষদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আজ দিনব্যাপী চারুকলা অনুষদে আয়োজন রয়েছে। ঠিক এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ উৎসবমুখর পরিবেশ। সকালবেলা কিছুটা বৃষ্টি হচ্ছিল, তখন অনেকটাই আমরা আশঙ্কা করছিলাম যে আজ লোক সমাগম কেমন হবে বা এখানে আসলে তেমন আশানুরূপ লোক হবে কিনা, সেটি চারুকলা অনুষদের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারাও সেটি আশঙ্কা করছিলেন। কিন্তু যখন আকাশের কালো মেঘ ভেদ করে রোদের ছটা দেখা গেল, তারপরই কিন্তু এখানে জনস্রোত নেমেছে। বরাবরের মতোই যখনই আমরা এই পহেলা বৈশাখের মতো যে আয়োজনগুলো দেখি, সেই আয়োজনগুলোতে আমরা দেখতে পাই যেভাবে করে জনস্রোত নেমে আসে, ঠিক তেমনি করে কিন্তু আজও জনস্রোত নেমে এসেছে। নানা বয়সী মানুষ এখানে এসেছেন। একই সঙ্গে এই পহেলা বৈশাখ যে আবারও বারবার আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের দেশকে সাম্প্রদায়িক বিষবাষ্প বা যে কোনো মৌলবাদকে আসলে আমাদের এই দেশের সাধারণ জনগণ প্রশ্রয় দেয় না। এই মুহূর্তে এই শোভাযাত্রার শেষ অংশে রয়েছেন আমাদের সহকর্মী নাইম হাসান। আমরা সরাসরি চলে যাব শোভাযাত্রার শেষ অংশে নাইমের কাছে। ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর মানুষ ছিলেন। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়েছিল চারুকলা অনুষদের 3 নম্বর গেট থেকে। সেই শোভাযাত্রাটি শাহবাগ প্রদক্ষিণ করে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে এসে আবার সেই চারুকলা অনুষদের 3 নম্বর গেটের সামনেই কিন্তু এই বৈশাখী শোভাযাত্রাটি শেষ হতে চলেছে। এই শোভাযাত্রায় সাধারণ মানুষের যেমন অংশগ্রহণ ছিল, তেমনই কিন্তু হচ্ছে যে বিভিন্ন সরকার দলীয় মন্ত্রী, রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও অংশগ্রহণ ছিল। আজকে সকাল থেকেই কিন্তু এই বৈশাখী শোভাযাত্রা ঘিরে এখানে কিন্তু লোকারণ্য ছিল। আমরা আজকে সকাল থেকে এখানে এসে দেখেছি যে এই শোভাযাত্রাকে কেন্দ্র করে চারুকলা অনুষদের সামনের যে সড়কগুলো রয়েছে, এই সড়কগুলো কিন্তু হচ্ছে বর্ণিল সাজে সেজে উঠেছিল। এই শোভাযাত্রা শেষে কিন্তু হচ্ছে চারুকলা অনুষদের বিভিন্ন আয়োজন রয়েছে, যেমন সাংস্কৃতিক আয়োজন রয়েছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগেরও কিন্তু হচ্ছে আলাদা আলাদা সাংস্কৃতিক আয়োজন রয়েছে। সেই সাংস্কৃতিক আয়োজন সম্পর্কেও কিন্তু এখন এই সাধারণ মানুষকে অবহিত করা হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি যে এই যে বাঙালির যে প্রাণের উৎসব পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখের শুরুটা কিন্তু হচ্ছে যে ভোরের নতুন সূর্যের আলোর মধ্য দিয়ে হয়েছিল। এই যেই বাঙালির প্রাণের উৎসব, এই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ মানেই হচ্ছে যে হাজার বছরের বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল প্রতীক। আমরা এই মুহূর্তে রয়েছি চারুকলা অনুষদের 3 নম্বর গেটের সামনে। আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমাদের সহকর্মী সাতিলা শারমিনের কাছে।
আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গল শোভাযাত্রাটি আসলে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদক্ষিণ করে এখন যে মোটিভগুলো ছিল সেই মোটিভগুলো চারুকলা অনুষদের ভিতরে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ যে শোভাযাত্রাটি বৈশাখী শোভাযাত্রা চারুকলা অনুষদের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছিল সেটি কিন্তু এখন শেষ হয়েছে। আমরা সাধারণ মানুষকে আসলে দেখতে পাচ্ছি যে পুরো বিশ্ববিদ্যালয় এলাকাটি তাদের যে রং অর্থাৎ তারা অঙ্গে যে পোশাকগুলো ধারণ করেছেন লাল সাদা এবং নানা রঙের যে বর্ণিল পোশাকে তারা সেজেছেন, ফুলের মালা দিয়েছেন, নারীরা চুলে গয়না পরেছেন, ছেলেরা অঙ্গে পাঞ্জাবি জড়িয়েছেন, শিশুরা লাল সাদা কাপড় পরে এসেছেন, পোশাক পরেছেন, হাতে কারো সুন্দর পাখা, কারো হাতে মুখোশ, কারো হাতে বাঙালি যে সংস্কৃতির বিভিন্ন উপকরণ সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তারা ঘুরে বেড়াচ্ছেন, তারা দেখে বেড়াচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কি আয়োজন আসলে বর্ষবরণে করেছে। আমরা জানি চারুকলা অনুষদের আয়োজনে 5 দিন ব্যাপী একটি আয়োজন রয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন করেছে। সেই আয়োজনগুলো কিন্তু আসলে সবাই ঘুরে দেখতে এসেছেন, আর অভিভাবকরা সন্তানকে নিয়ে এসেছেন। তাদের যে বাঙালি যে সংস্কৃতি, আমরা বাঙালি সংস্কৃতি বলবো না, বাংলাদেশের সংস্কৃতি অর্থাৎ আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছেন পাহাড় এবং সমতলে, তারাও কিন্তু আসলে এসেছেন এই শোভাযাত্রায় যেমন অংশ নিয়েছেন তেমনি বর্ষবরণ উৎসবেও কিন্তু তারা যোগ দিয়েছেন। তাদের নিজস্ব যে আয়োজন বিজু, সাংরাই এবং বৈশু, সেই বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটির যে উৎসবগুলো সেই উৎসবগুলো কিন্তু একটু বড় আকর্ষণ হয়ে থাকে এই বৈশাখে, যেখানে শুধু বাংলাদেশে না বিদেশ থেকেও অসংখ্য মানুষ এসে যোগ দেন। আমরা দেখেছি এই বৈশাখী শোভাযাত্রায় এবারও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসলে মানুষ এসে যোগ দিতে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী ফারুক ভুইয়া, রবিন। আমরা রবিনের কাছ থেকেও শুনবো আসলে রবিন সকাল থেকে কি দেখছেন, এত যে বর্ণিল আয়োজন, এত যে রং বাংলাদেশের সংস্কৃতিতে, কেমন লাগে আসলে উৎসবগুলোতে আসলে? শাতিলা, আমরা একটি অংশ কিন্তু যেটি দেখতে পাচ্ছি এবারের যে বর্ষবরণের যে অগ্রভাগ, যেটি এই শোভাযাত্রার যে অগ্রভাগ, সেই অগ্রভাগে যারা ছিলেন তাদের বড় একটি অংশ কিন্তু চারুকলার ভিতরে চলে এসেছে। কিন্তু তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার একটি অংশ, এটি বড় একটি অংশ, সেটি কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি। আমরা যখন মানে আমাদের ক্যামেরায় আপনারা যখন দেখতে পাচ্ছিলেন তখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু যে শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদের ব্যাপক উপস্থিতি রয়েছে। যদিও এর মানে মোটামুটি সকাল 10টা নাগাদই, 10টা বাজতেই মিছিলে এই শোভাযাত্রার অগ্রভাগে যারা ছিলেন, মানে সেই ডিএমপির ঘোড়সওয়ার দল, সুসজ্জিত ঘোড়সওয়ার দল, এবং তারপরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে পতাকাবাহী যে শিক্ষার্থীদের দল, সেটি প্রবেশ করেছিল এই চারুকলাতে। এবং তারপরে মিছিলের এই শোভাযাত্রার অগ্রভাগে যারা ছিলেন সেই সাধারণ মানুষ, তারা কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভিতরে বা চারুকলা ইনস্টিটিউটের ভিতরে তারা কিন্তু যে চলে এসেছেন, এবং যে মোটিভগুলো সেইগুলোও কিন্তু চারুকলার ভিতরে এনে রাখা হয়েছে। কিন্তু তারপরও এই শোভাযাত্রায় এখনও মানুষের বড় একটি অংশ কিন্তু যে রয়ে গেছে। অর্থাৎ এই যে একটি যে বর্ণিল আয়োজন, সেটি কিন্তু সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বা চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়েছিল। তারপর কিন্তু যে এখন 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে, 1.5 ঘন্টার মতন হয়ে গেছে, কিন্তু এখনও মানে সাধারণ মানুষের উপস্থিতিতে, স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে যে শোভাযাত্রাটি সেটি কিন্তু এখনও রয়েছে। শুধু তাই নয়, আমরা যেটি দেখতে পাচ্ছি যে রাজধানীর ধানমন্ডিতেও কিন্তু আরেকটি শোভাযাত্রা হচ্ছে, এবং সেখানে তারা এতদিনের নাম দিয়ে, যে মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে তারা কিন্তু যে সেখানে শোভাযাত্রায় সেখানেও একটি
বড় একটি অংশ সমাজের নানা শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু যে সেখানে অংশ নিয়েছেন, যেটি শুরু হয়েছে ধানমন্ডি 27 নম্বর থেকে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও এখন নানান শ্রেণী পেশার মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং এবারের রবিন, যেটি আসলে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকাটি আছে সেই এলাকাটি পুরো জুড়েই কিন্তু মানুষ এখন আসলে অংশ নিচ্ছে বর্ষবরণে। তাদের আনন্দের নিচে গিয়ে যে নববর্ষকে বরণ, সেটি কিন্তু তারা বর্ষকে বরণ করে নিচ্ছেন। তারা নাচছেন, গাইছেন ঢোলের তালে তালে, এবং পুরোটা দিন জুড়েই আসলে তারা এই বর্ষকে বরণ করে নেওয়ার যে উৎসব, সেই উৎসবে মাতবেন। আমরা আপনাদেরকে সেই খবরগুলো জানাবো, থাকবো সময় টেলিভিশনের পর্দায়। পুরোটা জায়গা থেকে আমরা আসলে সরাসরি সম্প্রচার করব দেশ বিদেশ থেকে, এবং আপনারা থাকুন সময় টেলিভিশনের সঙ্গে। আবার হয়তো পরবর্তী ঘন্টায় যোগ দিচ্ছে আপনাদের সঙ্গে। বৈশাখী শোভাযাত্রা সহ বর্ষবরণের বর্ণিল আয়োজন নিয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মীরা। পয়লা বৈশাখ উপলক্ষে ধানমন্ডিতে শোভাযাত্রার আয়োজন করেছে বর্ষবরণ পর্ষদ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহিন আলম, সরাসরি যাচ্ছি সেখানে। জাগাও প্রতীককে, সেও ঘুমে অচেতন, এমন প্রতিপাদ্যে ধানমন্ডি 27-এ এক বিশাল মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে এখানকার বর্ষবরণ পরিষদ। আমরা কিছুক্ষণ আগে এই মঙ্গল শোভাযাত্রাটি মিনাবাজার এলাকা থেকে শুরু হয় এবং এই এলাকার বিভিন্ন সড়ক এই মঙ্গল শোভাযাত্রাটি প্রদক্ষিণ করছে। এবং এই বর্ষবরণ যে পরিষদ রয়েছে তারা দিনব্যাপী নানা আয়োজন রেখেছে। এখানে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রেখেছে। এই মঙ্গল শোভাযাত্রার শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের এই বর্ষবরণের অনুষ্ঠানের তারা সূচনা করেছিল। তারপরে কিন্তু এই র্যালি বের হয়েছে। র্যালি পরবর্তী সময় কিন্তু যেখান থেকে এই শোভাযাত্রা বের হয়েছিল সেখানে গিয়ে আবার মিলিত হবে। তারপরে আসলে শুরু হবে সাংস্কৃতিক আয়োজন। সাংস্কৃতিক নানা পরিবেশনার মধ্যে আমরা তারা রেখেছেন এখানে নৃত্য হবে এবং গান আবৃত্তি সহ সারা দিন কিন্তু নানান ধরনের আয়োজন এখানে অনুষ্ঠিত হবে। এবং এখানকার যারা আয়োজকরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি বলছে যে প্রতি বছরই এখানে এমন নানান আয়োজন তারা করে থাকেন এবং প্রতি বছরে এই আয়োজন তারা করে থাকেন। নতুন বছরকে স্বাগত জানাতে এই উদ্যোগ তারা নিয়ে থাকেন। তো এই ছিল আমার কাছে ধানমন্ডি 27 থেকে এখনকার মঙ্গল শোভাযাত্রার সর্বশেষ খবর। সহকর্মী শাহিন আলম জানাচ্ছিলেন সবশেষ। পূর্ব দিগন্তে সূর্যের রঙিন আভা ফুটে উঠতেই সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ে রমনার বটমূলে। যুদ্ধে বিপর্যস্ত পৃথিবীতে নির্ভয় সমাজে শঙ্কাহীন জীবনযাপনের প্রত্যাশায় নতুন বছর বরণ করে নেয় ছায়ানট। সুরেলা ও ভাব গভীর এই আয়োজনে যোগ দেন নানা বয়সী মানুষ। দুঃখ গ্লানি পেছনে ফেলে নব আশায় বর্ষবরণের উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রমনার বটমূলে সুরের মূর্ছনা, ভৈরব রাগে বিমোহিত প্রকৃতি। নতুন বছরের আগমনে উচ্ছ্বাসিত বাঙালি। সূচনা হলো 1433 বঙ্গাব্দের। রবীন্দ্র ও নজরুলের গানে গানে শুরু হয় ছায়ানটের সঙ্গীত আয়োজন, যেখানে ঐতিহ্য আর আবেগ মিলে মিশে একাকার। বাঙালির নিজস্ব সুর আর বাণী হৃদয়কে যেমন গভীরভাবে ছুঁয়ে যায়, তেমনি তা ভাসিয়ে নেয় আবেগের স্রোতে। এবার রমনার বটমূলে পরিবেশিত হয় মোট 22টি গান। প্রায় 200 শিল্পীর সম্মিলিত পরিবেশনায় সুরের এই আয়োজন পায় ভিন্ন মাত্রা। কবিতার ছন্দে গানের কথায় উঠে আসে বাঙালির জীবন, সংস্কৃতি আর ঐতিহ্যের নানা অনুষঙ্গ, যা উৎসবকে করে তোলে আরো রঙিন, আরো প্রাণবন্ত।
বর্ণাঢ্য আয়োজনে রমনার বটমূলে ভিড় জমান সাধারণ মানুষ। তাদের কাছে এটি কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং শেকড়ে ফিরে যাওয়ার এক আবেগ ঘন উপলক্ষ। জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো। ছায়ানট সভাপতির কণ্ঠে উঠে এলো বাউলদের প্রতি হামলার প্রতিবাদ। বৈশাখ বরণের আয়োজন শেষ হয় সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। উম্মে সময় সংবাদ, ঢাকা। বাংলা নতুন বছরের প্রথম দিনে কৃষক কার্ড পাচ্ছেন চাষিরা। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইলের এই আয়োজন থেকেই সারা দেশের 20,000-এর বেশি কৃষকের মাঝে কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা হবে। প্রধানমন্ত্রী প্রেস উইং জানিয়েছে, সকাল 10:30টায় দেশব্যাপী প্রি পাইলটিং হিসেবে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন এবং কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দুপুর 12:15টায় পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করবেন তিনি। এর আগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শহরের প্রধান সড়ক, 2টি হেলিপ্যাড, স্টেডিয়াম ও মাজার প্রাঙ্গণকে প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। কৃষক কার্ড বিতরণ কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইলে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমরা টাঙ্গাইলে অবস্থান করছি। টাঙ্গাইল জেলা যে স্টেডিয়ামে, সেখানে কিছুক্ষণ পরেই আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আসবেন এবং এখানে কৃষকদের জন্য যে তাদেরকে সমৃদ্ধশালী করার জন্য এবং তাদেরকে স্বাবলম্বী করার জন্য, তাদেরকে নানা ধরনের সুবিধা দেওয়ার জন্য যে কার্যক্রম হাতে নিচ্ছে সরকার এবং তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তারই বাস্তবায়নের আজকের এই উদ্যোগ। এবং সেই উদ্যোগেই তারেক রহমান কিছুক্ষণের মধ্যে অর্থাৎ প্রধানমন্ত্রী এখানে আসবেন এবং সেই কার্ড, যে কৃষক কার্ড যে কার্যক্রমের উদ্বোধন তিনি করবেন। এবং এখানে আমরা দেখেছি যে আজকে এই মাঠে আসলে 15 জন কৃষককে এই কৃষক কার্ড প্রদান করা হবে এবং শুধুমাত্র এখান থেকে উদ্বোধন করা 15 জনকে দিয়ে, এবং একই সঙ্গে এখানে বেশ প্রায় 22,000 আজকের এই প্রকল্পের মধ্যে এই কার্ড প্রদান করা হবে। 10 জেলার 11টি উপজেলায় মোট এই কৃষক কার্ড প্রদান করার কথা রয়েছে। এবং এখানে আমরা বলে রাখতে চাই যে মূলত এই কার্যক্রম শুরু হচ্ছে আজকে, যেখানে দেশের 15টি উপজেলায় বাস্তবায়ন করা হবে, 10টি জেলায় এবং 11টি উপজেলায়। মোট এখানে প্রি পাইলটিং কার্যক্রম পরিচালিত হবে এবং প্রি পাইলটিং কার্যক্রমের পরে পাইলটিং কার্যক্রমে 15টি উপজেলায় বাস্তবায়ন করা হবে এই কার্যক্রম। এবং সেটি মার্চের যেটি শুরু হয়েছে, এই আজকের যে 180 দিনের মধ্যে 15টি উপজেলায় আসলে মূলত এই পাইলটিং কার্যক্রম পরিচালিত হবে। এখানে বলে রাখা ভালো যে আসলে কৃষকরা কী সুবিধা পাবেন, কৃষকরা যে ধরনের সুবিধাগুলি পাবেন সেগুলি ওই যে আমরা একটু উল্লেখ করতে চাই। মোট এই কৃষক কার্ডে 10টি যে সুবিধা তারা পাবেন, তার মধ্যে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি, ন্যায্য মূল্যে সেচ সুবিধা প্রাপ্তি, সহজ শর্তে কৃষি ঋণ প্রাপ্তি, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি প্রাপ্তি, সরকারি ভর্তুকি ও প্রণোদনা প্রাপ্তি, মোবাইলে ফসলের রোগবালাই সংক্রান্ত পরামর্শ প্রাপ্তি, কৃষক বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্তি, মোবাইলে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য প্রাপ্তি, কৃষক বীমা সুবিধা প্রাপ্তি এবং ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা প্রাপ্তি থাকছে এই কার্ডের মাধ্যমে। এবং এই কার্ডে আজকে মূলত টাঙ্গাইল থেকে শুরু হচ্ছে, টাঙ্গাইল সদর উপজেলা থেকে শুরু হচ্ছে, যেখানে শিবগঞ্জ উপজেলা, সদর উপজেলা, পঞ্চগড়ের সদর উপজেলা এবং পঞ্চগড়ের বোদা ইউনিয়ন সহ এই বেশ কিছু জায়গায়, যেমন ইসলামপুর উপজেলা রয়েছে, জামালপুরের ঝিনাইদহের শৈলক উপজেলা এবং পিরোজপুরের নেসারাবাদ উপজেলায়, মৌলভীবাজারের জুড়ি উপজেলা, কুমিল্লার সদর আদর্শ উপজেলা, রাজবাড়ির গোয়ালন্দ উপজেলা এবং কক্সবাজারের টেকনাফ উপজেলায় এই প্রি পাইলটিং প্রকল্প পরিচালিত হবে। এবং 14ই এপ্রিল আজকে বছরের নতুন দিন, বাংলা নববর্ষ, এবং সেই দিনটিকে আসলে আজকে তারা বেছে নিয়েছেন এই কৃষক কার্ড দেওয়ার জন্য। অর্থাৎ বর্তমান সরকার এই দিনটিকে বেছে নিয়েছেন কৃষকদের হাতে তাদের সুবিধাগুলি পৌঁছে দেওয়ার জন্য, তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা এবং সমৃদ্ধশালী এবং একটি টেকসই কৃষি ব্যবস্থা বাস্তবায়নের জন্য মূলত আজকের এই কৃষক কার্ড কৃষকদের হাতে তুলে দেওয়ার জন্য এই প্রস্তুতি এবং এই আয়োজন। কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন এবং আরও 2টি কর্মসূচি তার রয়েছে, যেখানে এই কর্মসূচির পাশে কৃষি মেলা তিনি যাবেন এবং সেখানে উদ্বোধন করবেন এবং তার পাশাপাশি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেটি কিন্তু আমি জানতে হবে। তো এই ছিল আমার কাছে
টাঙ্গাইলে আজকে যে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ডের যে উদ্বোধন করবেন কৃষকদের কৃষক কার্ড দেওয়ার মাধ্যমে সেই কার্যক্রমের সবশেষ খবর। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহী। কুমিল্লায় চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 7 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 6 জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি ট্রাক। দুর্ঘটনায় ট্রাকটির ওপর থাকা 13 জন যাত্রী চাপা পড়লে ঘটনাস্থলেই নিহত হন 7 জন, আহত হন আরও 6 জন। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজে অংশ নেন পুলিশ ও স্থানীয়রা। আহতদের ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসকরা জানিয়েছেন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে আছেন মোহাম্মদ আফজাল হোসেন, সোহরাব হোসেন, সালেক এবং সুমন। এছাড়াও প্রাণ হারিয়েছেন বিশু, আবু হোসেন এবং আব্দুর রশিদ। নিহতদের বেশিরভাগই দিনাজপুর জেলার বাসিন্দা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ। জানা গেছে দিনাজপুর থেকে চাল নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল ট্রাকটি। সময় সংবাদ, কুমিল্লা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আজ ভোর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন এবং এই ঘটনায় আহত হয়েছেন আরো 6 জন। আজ ভোর রাত 3:10 ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি হাসানপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে এবং তারপর যারা স্থানীয়রা রয়েছেন এবং পুলিশরা রয়েছেন তারা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। আমি যদি একটু আপনাদের জানাতে রাখতে চাই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হাসানপুর এলাকায় যে দুর্ঘটনাটি ঘটেছে সেটির পরে যারা নিহত হয়েছে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ দাউদকান্দি হাইওয়ে থানা নিয়ে আসে এবং পরবর্তীতে যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে যারা আহত হয়েছেন তারা অন্যান্য হাসপাতালে তারা গিয়েছেন এবং সেখানে চিকিৎসা নিচ্ছেন। আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে পুলিশ সূত্রে আমরা যা জানতে পেরেছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে দাউদকান্দি হাসানপুর এলাকায় রয়েছে সেখানে একটি চাল বোঝাইকারী ট্রাক দিনাজপুর থেকে চট্টগ্রামগামী মুখে ছিল এবং সেই ট্রাকটি যখন হাসানপুর এলাকায় পৌঁছে তখন চাল বোঝাই যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সড়কের নিচে পড়ে যায়। এই সময় ট্রাকের উপরে থাকা 13 জন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলে 7 জন নিহত হয় এবং সেই ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছে 6 জন বলে আমরা জানতে পেরেছি এবং যারা নিহত রয়েছেন তাদের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং তাদেরকে স্বজনদের ডাকা হয়েছে। যারা এদের মধ্যে বেশিরভাগই ছিল দিনাজপুর জেলার, সেখানে তাদের স্বজনরা আসলে তাদের যে মরদেহ সেটি হস্তান্তর করা হবে এবং তারপরে আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে লাশ মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লার সেই সড়ক দুর্ঘটনা সেটি ঘটনা। কুমিল্লা থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। দেখছেন সময় সংবাদ। দেশের বিভিন্ন স্থানে চলছে বর্ষবরণের আয়োজন। বিস্তারিত জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান হিমেল। বাংলা নববর্ষ 1433 উত্তরের জেলার রংপুরে একেবারেই শ্বাস রব উঠেছে। আমি এই মুহূর্তে আছি রংপুরের যে জেলা স্কুল রয়েছে তার সামনে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে শোভাযাত্রা সেটি কিন্তু একেবারে শুরু হবে। এছাড়াও আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু বাঙালিয়ানার যে ঐতিহ্য লাঠি খেলা সেটা কিন্তু আমরা দেখেছি রংপুরের জেলা স্কুলে একেবারে লাঠি খেলা যে লাঠিয়ালরা রয়েছে তারা কিন্তু লাঠি নিয়ে এসে তারা লাঠি খেলা একদমে জমে উঠেছে। এছাড়াও আমরা দেখেছি গরুর গাড়ি, তারপরে ঘোড়ার গাড়ি, বিভিন্ন রঙের মাছের গাড়ি সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু রংপুরের এই জেলা স্কুলে এসেছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশাল একটি শোভাযাত্রা কিন্তু রংপুর টাউন হলের উদ্দেশ্যে রওনা দিবে এমন তথ্য কিন্তু আমাদের কাছে আছে। এর আগে থেকে কিন্তু যারা স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এসে এই জেলা স্কুলে যোগ দিচ্ছেন। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে
গ্রামীণ গরুর গাড়ি সহ সব ধরনের খেলা কিন্তু সেখানে আয়োজন হচ্ছে। কারমাইকেল কলেজে হাডুডু খেলা আয়োজন হচ্ছে, কাবাডি খেলার আয়োজন হচ্ছে। একেবারে এই পহেলা বৈশাখ ঘিরে বা রংপুরের মানুষ কিন্তু একেবারে বাঙালিয়ানার যেই বিষয়টা এটা কিন্তু একেবারেই নিয়ে এসেছে। এছাড়াও এই মুহূর্তে আপনারা সময় সংবাদের ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে লাঠি খেলা বিগত 25 বছর থেকে এখানকার যারা লাঠিয়ালরা রয়েছেন তারা গঙ্গাচড়া উপজেলা থেকে বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন, এসে রংপুরের জেলা স্কুলের সামনে একেবারে যারা মানুষ রয়েছেন, সাধারণ শ্রোতা রয়েছেন, তাদেরকে আসলে লাঠি খেলায় একেবারে মাতিয়ে তুলেছেন। আমরা দেখেছি প্রায় 1 ঘন্টা থেকে তারা কিন্তু আসলে এই লাঠি খেলায় যোগ দিয়েছেন, তারা লাঠি খেলছেন এবং কিছুক্ষণ আগে তারা বলছেন কালের বিবর্তনে এই লাঠি খেলা কিন্তু একেবারে বিলুপ্তর পথে। এই বাংলা নববর্ষের দিনে কিন্তু তারা আসলে এই লাঠি খেলায় যোগ দেয়। তো সবকিছু মিলে আজকে বাংলা নববর্ষ, আর অল্প কিছুক্ষণের পরেই কিন্তু শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, দিনব্যাপী নানা আয়োজনে কিন্তু বাংলা নববর্ষ পালিত হবে রংপুরে। তো এই ছিল রংপুর থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরান চুক্তির জন্য মরিয়া হয়ে আছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে ইরান সংশ্লিষ্ট জাহাজে শুরু হয়েছে মার্কিন অবরোধ। বাংলাদেশ সময় রাত 8টার দিকে অবরোধ আরোপ শুরু করে যুক্তরাষ্ট্র। সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ এ প্রণালীতে বন্ধ হয়ে যায় সব ধরনের জাহাজ চলাচল। এখন থেকে ইরানের বন্দর থেকে ছেড়ে যাওয়া যে কোনো জাহাজ আটক কিংবা জব্দের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের অবরোধের পদক্ষেপকে জলদস্যুতা আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছে তেহরান। হরমুজ প্রণালীতে সামরিক জাহাজ দেখলেই কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছে IRGC। খেলার খবর, চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর রাত আজ। সেমিফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে অ্যানফিল্ডে মুখোমুখি হবে লিভারপুল PSG, আর বার্সেলোনাকে আতিথ্য দেবে অ্যাটলেটিকো মাদ্রিদ। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। প্রথম লেগে PSGর মাঠে 2-0 ব্যবধানে হেরেছে লিভারপুল। সেমিতে উঠতে হলে অ্যানফিল্ডে কমপক্ষে 3-0 জিততেই হবে অলরেডসকে। চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে পিছিয়ে জয় পাওয়ার ইতিহাস আছে অলরেডসদের, তাই তাদের নিয়ে বড্ড দুশ্চিন্তায় বর্তমান চ্যাম্পিয়ন PSG। 2-0 গোলে পিছিয়ে থেকে একই সমীকরণ নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে নামবে বার্সেলোনা। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ আলী। এ সময় বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।